অভ্যন্তরীণ দুর্নীতি, মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে উত্তাল ইরান। রাজধানী তেহরানের বাজার ব্যবসায়ীদের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সমগ্র ইরান জুড়ে। সীমাবদ্ধ নেই শুধু ব্যবসায়ীদের মধ্যেও। দীর্ঘদিনের রাষ্ট্রীয় দমন নিপীড়ন আর অর্থনৈতিক ভঙ্গুরতায় ক্লান্ত মধ্যবিত্ত থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ নেমে এসেছে রাস্তায়। আন্দোলনকারীদের দমাতে রাষ্ট্রীয় বাহিনীর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জন ইরানি নাগরিক। গ্রেপ্তারের শিকার হয়েছেন হাজার হাজার আন্দোলনকারী, বাদ পড়েনি শিশুরাও। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। ঠিক কেন এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলো ইরানে? এই সংকট কি শুধুই অভ্যন্তরীণ, নাকি রয়েছে অন্য কোনো শক্তির ইন্ধন? এসব প্রশ্নের উত্তর এবং ইরানের রাজনৈতিক ইতিহাস, অর্থনৈতিক পরিস্থিতি এবং ভৌগোলিক অবস্থান নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এপিসোড। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান এমন একটি দেশ যাকে উপেক্ষা করলে এই অঞ্চলের পুরো হিসেবটাই বদলে যায়। এশিয়া, ইউরোপ আর আফ্রিকার মাঝের এই সেতুবন্ধন জায়গাটা নিয়ন্ত্রণ করা মানেই তেল, বাণিজ্য আর নিরাপত্তা রাজনীতিতে এক ধাপ এগিয়ে থাকা। ইরানের দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর আর হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বড় একটা অংশের তেলবাহী জাহাজ চলাচল করে। আর উত্তর, পশ্চিম, পূর্ব দিকে ছড়িয়ে আছে তুরস্ক, ককেশাস, ইরাক, আফগানিস্তান ও মধ্য এশিয়া। ইরান এই পুরো বেল্টের মাঝখানে বেশ সুবিধাজনক ভূরাজনৈতিক অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। ইরানের মোট আয়তন ১৬,৪৮,০০০ বর্গ কিলোমিটার, যা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় এবং বিশ্বের ১৭তম বৃহত্তম দেশ। দেশটির আকৃতি ত্রিভুজাকার, যার দীর্ঘতম বাহু ২৫০ কিলোমিটার, উত্তর দক্ষিণ বিস্তার ১৬০০ কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে ১৭০০ কিলোমিটার। সামরিক সক্ষমতায় ইরান বিশ্বের শক্তিশালী ২০টি দেশের মধ্যে নিজের অবস্থান ধরে রেখেছে। নিজস্ব ভূখণ্ডেই ইরানের আছে উল্লেখযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন আর নৌ ক্ষমতা। কিন্তু মানচিত্রে যেভাবে তীরচিহ্নগুলো ছড়িয়ে যাচ্ছে, সেগুলোই দেখাচ্ছে তার প্রকৃত প্রভাব। লেবাননে হিজবুল্লাহ, সিরিয়া ইরাকে বিভিন্ন শিয়া গোষ্ঠী আর দক্ষিণে ইয়েমেনের হুথিরা মিলে গড়ে তুলেছে ইরানের তথাকথিত অক্ষয় রেজিস্ট্যান্স। কিন্তু একই মানচিত্রে আরেকটা স্তর বসালে দেখা যায় এক ভিন্ন বাস্তবতা। কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সাম্প্রতিক যুদ্ধের ধাক্কা আর ভেতরের বিক্ষোভ অস্থিরতা ইরানের উপর বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি করেছে। ফলে তাকে সামরিক ও কূটনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রাখতে বেশ হিমশিম খেতে হচ্ছে। ২০১৬ সালে যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনা চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ৩.৬৭% পর্যন্ত সীমাবদ্ধ রাখার শর্তে ইরানের উপর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরোপ করা অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন এই চুক্তি থেকে বেরিয়ে আসে এবং নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে। এরপর ইরান পুনরায় তার পরমাণু কার্যক্রম বিস্তৃত করতে শুরু করে। সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে ইউরোপীয় দেশগুলো স্ন্যাপব্যাক প্রক্রিয়ায় জেসিপিওএ এর অধীনে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, যার প্রভাব পড়েছে তেল রপ্তানি, ব্যাংকিং খাত এবং বৈদেশিক বিনিয়োগে। দেশটির মুদ্রা রিয়ালের দর নেমে গেছে ডলারের বিপরীতে প্রায় ১৩,৯০,০০০-এ। মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০%, যা দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ২৫০০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটে। তারপর গণভোটের মাধ্যমে ইরানকে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করা হয় এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হন। যদিও এই গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল শাহ বিরোধী জোটের অন্যতম শরিক দলসমূহ। বিপ্লব পরবর্তী সময়ে মূলত খোমেনি সমর্থিত শিয়া গোষ্ঠীর হাতে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীভূত হয়। বিপ্লবের মাত্র ৪ বছরের মাথায় শাহ বিরোধী জোটের অন্যতম অংশীদার তুদেহ পার্টিকে নিষিদ্ধ করা হয়। এর হাজার হাজার কর্মীকে হত্যা করা হয় এবং কারাগারে প্রেরণ করা হয়। ১৯৮৮ সালে বিপ্লবী জোটের আরেকটি রাজনৈতিক দল মুজাহিদিন-ই খালকের ৪ থেকে ৫,০০০ জেলবন্দী নেতাকর্মীকে ফাঁসিতে ঝুলানো হয়। বর্তমানে ইরানে ইসলামবাদী মতাদর্শকে সমর্থনকারী দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রকাশ্য কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিপ্লবের মুহূর্তে যে বৈচিত্র্যময় ঐক্য তৈরি হয়েছিল তা একটি নির্দিষ্ট মতাদর্শিক রাষ্ট্র বানানোর স্বপ্নে ভেঙে পড়ে।
পরবর্তীতে 2009 সালে বড় ধরনের আন্দোলন প্রত্যক্ষ করে ইরান, যা গ্রিন মুভমেন্ট নামে পরিচিত। রাষ্ট্রপতি মাহমুদ আহমেদিনেজাদের পুনর্নির্বাচনে অনিয়মের অভিযোগে ইরানে বড় ধরনের গণ আন্দোলন গড়ে ওঠে। 2010 সাল পর্যন্ত চলা এই আন্দোলনে শতাধিক মানুষ নিহত হয় এবং কয়েক হাজার মানুষকে কারাবরণ করতে হয়। 2022 সালে হিজাব আইন ভঙ্গের অভিযোগে 22 বছর বয়সী নারী মাহাসা আমিনী পুলিশের হাতে নিহত হলে তেহরান থেকে শুরু করে 31টি প্রদেশের 200-র অধিক শহরের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে। আন্দোলনের প্রধান স্লোগান ছিল জিন জিয়া আজাদি, যার অর্থ নারী জীবন স্বাধীনতা। এই আন্দোলন দমন করতে ইরান সরকার 550-র অধিক নাগরিককে হত্যা করে। 2023 সালে হিজাব আইনে সংস্কার আনার পর আন্দোলনটি স্তিমিত হয়ে পড়লেও মাত্র 2 বছরের ব্যবধানে ইরান আবারও বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এবারের আন্দোলন ইরানের রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি নাড়িয়ে দিতে পারে। দীর্ঘদিনের রাষ্ট্রীয় দমন নিপীড়ন এবং অর্থনৈতিক মন্দার ফলে ইরানের বিদ্যমান ইসলামিক প্রজাতন্ত্র মডেলের প্রতি জনগণের অনাস্থা স্পষ্টতর হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি আন্দোলনকারীদের যুক্তরাষ্ট্রের ভাড়াটে বলে অভিহিত করেছেন এবং যে কোনো মূল্যে আন্দোলনকে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি করেছেন। আন্দোলনকারীদের ক্ষুধা বিরোধী আখ্যা দিয়ে ফাঁসিতে ঝুলানোর হুমকিও দেওয়া হয়েছে খোমেনির তরফ থেকে। এদিকে চির সুযোগ সন্ধানী মার্কিন যুক্তরাষ্ট্র বসে নেই। তারাও খুঁজছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে পুঁজি করে তাদের সাম্রাজ্যবাদী থাবা বসানোর সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের গুলি করা হলে ইরানে হামলার হুমকি দিয়েছেন। ফলে ইরানের পরিস্থিতি ক্রমশ হয়ে উঠেছে ঘোলাটে। সবার একই প্রশ্ন, তাহলে কি ভেঙে যাচ্ছে খোমেনির মসনদ? পতন হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্রের? যদি তাই হয়, ইরানের জনগণ কি পারবে একই সাথে নিজের দেশের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা এবং মার্কিন আগ্রাসন থেকে নিজেদের মুক্ত করে অন্য কোনো সমাধানের উপায় বের করতে?